এমনও মাস্টার আছে আমাদের স্কুলে আমাদের মাদ্রাসায় মনে করেন যে একদিনে এসে 1 মাসের সিগনেচার করে থুয়ে যায়। তোমাদের বর্ষাকালে কি স্কুল চলে? চলে কিলাম যাইনি। এরা ল্যাট্রিন নাই, কাঁচা পায়খানা করে, মুরগি টুরগি খুঁইছে মুইছে মনে করেন এটা বিচ্ছিন্ন। বাংলার বুক চিরে বয়ে চলা যমুনা এটি কেবল একটি নদী নয়, ইতিহাস, ভূগোল আর মানুষের সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি। মাত্র ৩০০ বছর আগেও যেখানে ছিল চারণভূমি আর খালবিল, কিন্তু ১৭৮৭ সালের এক ভূমিকম্পে বদলে যায় সবকিছু। প্রাচীন পথ ছেড়ে ব্রহ্মপুত্র খুঁজে নেয় এক নতুন গতিপথ, সেখানেই সৃষ্টি হয় আজকের যমুনা। আর এই যমুনার চরে গড়ে ওঠে হাজারো মানুষের জীবন কথা। সেই গল্প জানার খোঁজেই আজকের এই যাত্রা, যমুনার বুক চিরে মানুষের জীবনের ভেতরে। সিরাজগঞ্জের চৌহালির ভূতের বাড়ি মোড় ঘাট থেকে আমরা যমুনার চর মুরাদপুরের উদ্দেশ্যে রওনা হব ট্রলারে। ভূতের বাড়ির মোড় নামটা যতটা না কাব্যিক তার থেকে বেশি বাস্তবিক, কারণ প্রতি বছর যমুনা নদীতে একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে এই এলাকার জায়গাগুলো। এই দেশের বুক চিরে বেয়ে চলা শত শত নদী জীবনে যেমন বয়ে আনে আশীর্বাদ, তেমনি রেখে যায় ক্ষত। আর এই যমুনা নদীর বুকে জন্ম নেওয়া চরগুলো যেন সেই ক্ষতের জ্যান্ত সাক্ষী। আমরা যে ট্রলারে যাব সেই ট্রলারটি ছাড়তে দেরি হবে জেনে দুপুরে খাবারের পর্বটা ঘাট তীরবর্তী হোটেলে সেরে নিতে চাই। নদীর পাশে একটা হোটেলে আমরা বসে আমরা খাবার নিয়েছি। মোটামুটি এখানে গরুর মাংস এবং চিংড়ি মাছ আছে। তো আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী জিসান আছে। নদীর পাশে বসে খাচ্ছি। এখানে তোমার কি রকম লাগছে আজকে? সর্বপ্রথম বলতে এটা যমুনা নদীর পাড়ে, এটা আসলে প্রথম আমাদের সিরাজগঞ্জ জেলাতেই। খাবার নিলাম চিংড়ি মাছ, গরুর মাংস। চিংড়ি মাছ ভালো, গরুর মাংস ভালো, আরো খাবার যেগুলো আছে মনে হয় ভালো আর কি। খাবারের স্বাদ নিতে নিতে উপলব্ধি করলাম এই জায়গার রান্নায় এক ধরনের বিশেষত্ব আছে, যে কারণে হয়তো এই হোটেলে এত ভিড় জমেছে। যেহেতু আমাদের পরিবহনকারী ট্রলারটি যেতে দেরি হবে, তাই দুপুরে খাবার শেষ করে আমরা যমুনার তীরবর্তী আশেপাশে অঞ্চল দেখতে থাকলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা ঘোড়া খুঁজে পাওয়া গেল, তবে আমি জানি না ঘোড়া কি মারবে কিনা। ভাই আপনার ভাই লাগতেছে। এই অঞ্চলে আপনারা ঘোড়া কি কারণে মূলত পালন করেন? ঘোড়া গাড়িতে মানে এখন বর্তমান চলছে মানে খ্যার আছে, খ্যার আইনে বিক্রি করা হয় এখন। বর্ষাকালে এতটাই নাই, মানে এটা যানবাহন করা হয় না। এমনিতে যখন বর্ষা থাকে না, যখন কৃষি কাজ করা হয়, ওই টাইমে আপনারা চর থেকে কি আনা নেওয়া করেন? যেমন শস্য, আবার হচ্ছে বাদাম। এদিকে ট্রলার ছাড়ার সময় হয়ে যাওয়ায় ঘাটের দিকে অগ্রসর হতে থাকলাম। এই জায়গায় অসংখ্য নৌকা আছে, দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গা যায়। এখান থেকে কিছু কিছু নৌকা আছে যে আপনার এনায়েতপুরে যায়, কিছু কিছু নৌকা আছে আপনার এদিক থেকে আরিচার দিকেও সম্ভবত যায়, আবার কিছু কিছু নৌকা আছে যেগুলো হচ্ছে আমরা যেখানে যাবো মুরাদপুর সেখানে যায়। কাছাকাছি এসে দেখলাম চরগামী যাত্রী দিয়ে ট্রলারটি প্রায় ভরে গেছে। চরে আজ হাটবার, তাই চৌহালি থেকে এক বিক্রেতা হাটের উদ্দেশ্যে ট্রলারে উঠছেন।
তিনি আমাকে বললেন তার সাইকেলটি একটু ধরার জন্য। আমিও তার সাহায্যে এগিয়ে গেলাম। ট্রলারটি ছাড়ার পূর্ব মুহূর্তেই যেন কানায় কানায় পূর্ণ হয়ে গেল আমাদের পরিবহনকারী ট্রলার। অবশেষে আমরা যাত্রা শুরু করলাম এবং আমাদের গন্তব্য মুরাদপুর। ট্রলারটি 1:30 মিনিটে ছাড়ার কথা ছিল, কিন্তু দেরি করে 2টার কাছাকাছি সময় এসে ছেড়েছে। অধিকাংশ যাত্রীরাই আজ চর মুরাদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ যেহেতু হাটবার, সেহেতু অনেক বিক্রেতাও আমাদের সাথে যাত্রী হয়েছেন। ট্রলারটি নদীর বুকে ভেসে চলার সাথে সাথে চোখে ধরা দেয় নদীর পাড়ের জীবন্ত চিত্র। কেউ নেমে পড়েছেন গোছলে, কেউ বা আবার ব্যস্ত কাপড় কাচায়, আর কেউ বা ধান মেলছেন রোদের তাপে। নদীর তীরের এই কর্মচাঞ্চল্য যেন ফুটিয়ে তোলে অপরূপ বাংলার চিরচেনা রূপ। তাই হয়তো জীবনানন্দ দাশ লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। ট্রলারের শেষ প্রান্তে বসা এক সহযাত্রীর সাথে আমার কথা হচ্ছিল। তিনি আমাকে জানালেন চরের মানুষের সংগ্রামী জীবনের গল্পগুলো। তার কথার ভাজে ভাজে ফুটে উঠছিল বন্যা, ভাঙন আর অনন্ত লড়াইয়ের সেই কঠিন বাস্তবতা। যমুনার মাঝামাঝি এসে হঠাৎ চোখে পড়ল একটি ছোট জাহাজে। পরক্ষণে আকাশ ঢেকে গেল কালো মেঘে, আর মুহূর্তেই শুরু হলো বৃষ্টি। যারা সঙ্গে ছাতা এনেছিলেন তারা ফুটিয়ে তুললেন, আর আমরা যারা ছাতা আনেনি তারা অনেকটা বিপাকেই পড়ে গেলাম। ধীরে ধীরে ট্রলারটি চলে এলো পাড়ের কাছাকাছি। প্রবল স্রোতের তোড়ে যমুনার অন্তরালে বিলীন হয়ে যাচ্ছে পাড়ের জমি। প্রতিটি ভাঙন শুধু যেন জমি নয়, ভেঙে দেয় মানুষের ঘরবাড়ি, জীবিকা আর ভবিষ্যতের স্বপ্ন। আশা করা যায় আজকে আমরা তুলে ধরতে পারবো এই যমুনার চর অর্থাৎ মুরাদপুরের মানুষের দুঃখ দুর্দশা এবং তারা কিভাবে তাদের জীবন অতিবাহিত করছেন। কারণ হলো এখানে কিন্তু অনেক ধরনের অসুবিধা, আমরা আসার সময় প্রচন্ড কষ্ট করে আমাদের এখানে প্রবেশ করতে হয়েছে। শিক্ষা ব্যবস্থা এদিকে শিক্ষা ব্যবস্থা তেমন ভালো না। এখানে কি কোনো স্কুলও নাই? এখানে স্কুল নাই, দাখিল মাদ্রাসা আছে। একটা স্কুল হয়েছিল, মানে মমিন মন্ডল করছিল, ওইটা উদ্বোধন করার আগেই তো সর্বপতন হইলো। আর ওইটার কিছু স্কুলটা কোন দিকে? স্কুল এই গ্রাম পরেই। আপনাদের এখানে কোনো রাস্তাঘাট নাই, তাই তো? না, কোনো রাস্তাঘাট নেই, এখান থেকে কোনো গাড়ি যাতায়াত করে না। বর্ষার সিজন গেলে ওই সময় শুধু হুন্ডা চলে, মানে প্রতিটা মানুষ, চরের প্রতিটা মানুষ যুদ্ধ করেই বাঁচে সব সময়। চরের বসতির দিকে যাওয়ার সময়ে চর সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন এই চরেরই বাসিন্দা মমিন ভাই। আমরা হাঁটতে হাঁটতে গ্রামের মাঝামাঝি অবস্থানে চলে আসছি। এই জায়গাগুলো আসলে খুবই সুন্দর, এতটা সুন্দর যে আপনার দেখলে চোখ জুড়িয়ে যাবে। কিন্তু বিষয় হলো এই জায়গাতে আসতে আপনাদের এতটাই কষ্ট হবে যে আপনি প্রথমবার আসলে পরবর্তীতে আর আসতে চাবেন না, কারণ নৌকার ধকল, তারপরে কাদা, তারপরে হচ্ছে আপনি যেভাবে পড়ে যাবেন। তো আসলে আমরা যারা শহরে থাকি তাদের মাঝে মাঝে এই গ্রামের এই করুণ অবস্থাতে এসে আমাদের দেখে যাওয়া উচিত মানুষজন কি কষ্টে থাকে। চরের মাঝখানে বিস্তীর্ণ মাঠ, সবুজে ঢাকা উর্বর জমি, আর চারপাশে দুলছে সোনালী ফসল। এই দৃশ্য যেন চোখ জুড়িয়ে দেয় আর মনকে ভরে তোলে এক অন্যরকম প্রশান্তিতে।
নদী ভাঙন আর দুর্যোগ পেরিয়েও চরবাসীরা গড়ে তুলেছেন এ জীবন। প্রকৃতির সাথে লড়াই করে তারা বুনে চলেছেন বেঁচে থাকার গল্প। এই জায়গায় গতকালকেও একটি পরিপূর্ণ বসত বাড়ি ছিল। সর্বগ্রাসী যমুনা একদমই কাছাকাছি আসায় ভাঙনের আশঙ্কায় এখানকার মানুষজন অন্যত্র চলে যাচ্ছেন। ভাঙা গড়ার জাতাকলে এখানকার মানুষের জীবন যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনি এখানে কত বছর ধরে আছেন? 20 বছর। তো আপনার এই জায়গায় আপনাদের এই নদী কি এই জায়গায় ছিল নাকি আরো দূরে ছিল? আরো দূরে ছিল। তা আপনারা কি এই জায়গায় থাকতে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন মূলত? খুব আমাদের কষ্ট, রোড নাই, ঘাট নাই, দেখেন না, বাজার নাই, ই নাই, আমাদের খুব দুঃখ। আপনার জীবনে কয়বার আপনার বাড়ি ভেঙেছে নাকি ভাঙে নাই? 6-7 বার। 7 বার। তো এর আগে আপনার বাড়ি কোন পাশে ছিল? এর আগে তো নদীর উপর ছিল, পড়াইছে ওখানে আসছিল। তো প্রত্যেকবার নদী ভাঙে আপনার প্রতিবেশী আপনি এক জায়গায় থাকেন আর এক জায়গায় চলে যায়, এটা তো আপনার জন্য বেদনাদায়ক। গেল একজন এসে দিয়ে গেল। চরের মাঝে বেয়ে চলা শান্ত স্রোতের বিল, যেখানে পানির ঢেউ রোদের আলোয় ঝিকমিক করছে। আমরা এই বিল পার হয়ে যাব ওপারের বাজারে। এখানে এই চরের ছোট ছোট বাচ্চারাও নৌকা চালাতে পারে। তারা এই বয়সে আসলে নৌকা চালাতে পারে, তারা এই কাজগুলো করতে পারে, এটা খুবই অবাককর বিষয়। এরকম ছোট ছোট বিল অসংখ্য এই যমুনার চরে মুরাদপুরে। তারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেও তাদের এই ধরনের ছোট ছোট বিল পার হয়ে হয়ে যেতে হয়, না হলে যাতায়াত করা খুবই অসম্ভব। তোমাদের বর্ষাকালে কি স্কুল চলে? চলে গেলাম যাইনি। তুমি যাও না? না। মানে এখন স্কুলে একদমই যাও না? না, যাইনি। যাও সা কষ্ট হয় দেখি। ও, যাতায়াত ব্যবস্থার সমস্যা, এই জন্য স্কুলে যাও না, তাই তো? পানির সমস্যা, তাই তো? হুম হুম। বাজারে পৌঁছানোর আগেই দেখা হয়ে গেল বাজার সংলগ্ন এক ষাটোর্ধ্ব চাচার সাথে। আলাপ জমতেই তিনি বলতে শুরু করলেন চর নিয়ে, কিভাবে এই জমি গড়ে ওঠে নদীর বুকে, আবার বর্ষার প্রবল স্রোতে তা মুহূর্তেই ভেঙে যায়। আমরা তো যমুনা নদীর সাথে যুদ্ধ করে বাঁচি। যমুনা নদী এমন বাঙ্গল, এই যে এখন আমাদের বাড়ির পাশেই নদী আইছে, এই এবছর না পাইলে 2-1 বছর মধ্যে আমাদের ভাঙিয়া দিব। আমাদের আবার অন্যখানে ঘর করা লাগবে, ভাঙিয়া ছিঁড়ে যায়। তা আপনার এই জীবনে কতবার বাড়ি? 4 বার ভাঙছি। 4 বার? হ্যাঁ। তা প্রত্যেকবার বাড়ি ভাঙলে তো আপনাদের কিরকম? বেশি না, 2 লাখ 2.5 লাখ করে ভাঙতি মুখি খরচ হয়। আবার এখানে ঘর করবে এবারে 1-1.5 লাখ টাকার মাটি তোলা লাগে, ফির আবার জমিও নেওয়া লাগে, জমি নিয়ে আবার ঘর বাড়ি তুলে থাকা লাগে। আমাদের এই এলাকার মানুষের সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা, তারা সবাই দরিদ্র। এই এলাকার মানুষ সব জীবিকা নির্বাহ করে মাছ মারিয়া। শতকরা 40% লোক তারা মাছ মারিয়া জীবিকা নির্বাহ করে, আর দিন মজুরি কাজ করে নির্বাহ করে। দিন মজুরি। তো এমনিতে বর্ষার সময় হলো আপনারা মাছ মারেন, আর হলো বর্ষার সময় হলে যেমন অনেকের মাছ মারে না যারা, তারা এনজিও থেকে ঋণ তোলে। এনজিও থেকে ঋণ তুলে ওরা ওই ঋণ, ওই বর্ষা মাসে ওই ঋণের টাকা খায়। আবার যখন বর্ষা শুকায় যায়, আবার ওই জিনিসপাতি আবার টাকা খাটে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় খাইতে, দিন মজুরি টাকা খাইতে খাইতে ওনারা করে। আবার শস্যও ডিবা যায়, ভাইসা একবারে বিলীন হয়ে যায়, শস্য ডিবা যায় বর্ষা মাসে। আর হ্যাঁ, আমি ওই যে এক বাচ্চার সাথে কথা বলছিলাম, সে বলে যায় 3 মাস ধরে স্কুলে যায় না। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনারা কিরকম? শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অবনতি।
শিক্ষকরা আসে, ছাত্ররা আসে না, ওই যে কর্ম করতে যায়। হাটে কথা বলি। শিক্ষকরা আসে কিন্তু ওই ছাত্ররা অনেক সময় আসে না, ওরা করে কি ওই কর্মক্ষেত্রে যায়, কর্ম করে ওরা বাপেরকে কিছু কর্ম করিয়া দেয়, ওনারা আবার ওই যে কর্ম টাকা পয়সা খায়। তার কথায় ভেসে উঠছিল চরবাসীর আশা, হতাশা আর প্রতিদিনের সংগ্রামের বাস্তব চিত্র। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ইনশাল্লাহ দেখা হয়ে ভালো লাগলো। আপনার নাম ভাই? আপনি কি করেন মূলত? মাছ মাছি আমাদের কামড় টামড় দিই, এই কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। কৃষি কাজ তো সবসময় থাকে না, তখন কিভাবে জীবন নির্বাহ করেন? ঢাকা মাখা ভাই, ঢাকায় আপনার কি কাজ বেশি করেন? ঢাকা অনেক ওই সিমেন্ট টানি, আবার রিক্সা চালাই, আবার ধান মান কাটি, বিভিন্ন কাম আছে, রডের কাম আছে। এক সময় যেটা কাজ পাই ওইটাই করি। ও আচ্ছা, যে সময় যেটা আছে রাজমিস্ত্রি যেটা বলে আপনি, মিস্ত্রি। কনস্ট্রাকশনে আপনারা কাজ করেন মূলত। বুঝতে পেরেছি। আবার দাদা কাজ শেষ, আবার দাদার সময় এলো মাছ মারলাম, আবার দাদার সময় এলো ধান কাটতে যাই, রাজশাহী সিলেট যাই, এভাবে আল্লাহ চালায়, এভাবে চলতেছে জীবন। এটাই তো আপনাদের বাজার, তাই তো? বাজার এটা বাজার সবসময় লোকজন পান টান খায়। আমরা এই চরের মাঝামাঝি অবস্থানে আছি। এইটা একটা বাজার, একদম মোটামুটি মনে হয় 4টা 5টা 6টা 7টা 8টা ঘর নিয়ে একটা বাজার তৈরি হয়েছে এখানে। আসসালামু আলাইকুম। জি, আপনারা কেমন আছেন সবাই? আপনারা কি সবাই এই জায়গার বসবাস করেন? এই 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 এলাকারই মানুষ? এই বাজারটা কতদিন ধরে হইছে? 1 বছর। আপনাদের এখানে মানে বেচা কেনার অবস্থা কিরকম? তেমন না, কেমন নাই? লোকজন না, শুধু বিকেল বেলা চা। বাজারে আসার পরেই একটি চায়ের দোকানে বসলাম। সালামু আলাইকুম। এখানকার সবাই আমাদের পেয়ে তাদের অসুবিধার কথাগুলো তুলে ধরার চেষ্টা করলেন। আমাদের এলাকার যত পোলাপান যাই থাক, ওরা যদি আত্মীয় করবে চায়, মানে তুমি আইনবো বিয়ে সাথে করবো, দেয় না। খুব কম, দূরে মেয়ে গেছে, বারেক মামার এরা আর কাদের মামার দূরে মেয়ে গেছে। মানে এই মেয়াদের অপূর্ব সুন্দরী। আমাদের জীবন সংগ্রামের ভিতরে চর এলাকায় বাস করি, এরা থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে। যদিও বাড়িঘর ভাঙে, তবুও আমাদের কাছে ভালোই লাগে, বুঝছেন। যদি আমাদের পয়সা পাতি নেই কাছে, আমরা তো কাইমে যাইবার ফেলতেছি না, বোঝেন না। 1 ডিসিমাল জায়গার দাম এখনো 80,000, 90,000 টাকা দাম, 90 লাখ টাকা দাম। তো 80-90 লাখ টাকা দিয়ে তো আমরা 1 ডিসিমাল জায়গা কিনবার ফেলতেছি না, বোঝেন না। আপনার জীবনে কি নদী ভাঙন হয়েছে আপনার বাড়ি? হ্যাঁ, আমার ভাঙন নদী ভাঙন 10-11 বার ভাঙন দিচ্ছি আমি। 11 বার? 10-11 বার ভাঙন দিচ্ছি আমি। এই কি প্রত্যেকবার কি মুরাদপুরের ভিতরেই ছিলেন নাকি বিভিন্ন জায়গায়? মুরাদপুরের ভিতরে থেকে একবার আমি খেলে গেছিলাম, আমার এই খাসকাউলের ভিতরে। আমার জীবনে একবার গেছি আমি খাসকাউলের ভিতরে। আর এই মুরাদপুরি মনে করেন আমি 10-11 ভাঙাই মুরাদপুরে দিছি। শিক্ষার যে ব্যবস্থা আমাদের চরে, ঠিক আছে, আমাদের এই যে সাইডে যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে মোটামুটি হয়তো আমারই বোন ভাগ্নি বা আমারই আত্মীয় স্বজন কিছুজন পরীক্ষা দিছে, তার ভিতরে মনে করেন একজনও পাশ করে নাই। 2টা ম্যাডাম আছে আমাদের প্রাইমারি স্কুলে, ম্যাডাম হয়তো এদিকে থাকে, যে জায়গা থাকে ওখান থেকে আসতে আপনার যদি হাইটাও আসে হয়তো 15 মিনিট টাইম লাগবে, তাও মনে করেন যে 11টা 11:30 সময় আসে। এদের যে একটা দায়িত্ববোধ, আমরা বলতে গেলেই মনে করেন যে সমস্যা। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, জিজ্ঞেস করবেন মনে হয় 1-এর পরেও পারে না, অথচ রুল নাম্বার 3।
আরে কাকিবান বলবো আপনাকে, প্রতিষ্ঠানের হেড যে সেই যদি না আসে, সহকারীরা কিন্তু আসতে আসে, প্রতিষ্ঠানের হেড এরই না দিলে, স্কুল দিলে, সে টাইট দেনে প্রতিষ্ঠান দিলে। এমনও মাস্টার আছে আমাদের স্কুলে, আমাদের মাদ্রাসায় মনে করেন যে একদিনে এসে 1 মাসের সিগনেচার করে থুয়ে যায়। শত অসুবিধার মাঝেও এই চরের মানুষজন খুবই হাসি খুশি এবং আন্তরিক। আপনি এলাকার মাতবার 12 ভাষার নেতা হইছেন এরা, মনে করেন 12 ভাষার নেতা আবার কে জানেন, ওই গ্রামের যে সভাপতি সেক্রেটারি হয় উনি খায়া দেনগা ওই ব্যানে করিয়া, বিশেষ করে খালি এড়াই জিনিস কম, আমি রোজা থাই, আমি কারণ পাইতাম না, বেরোজগার ঘরে 12-14 টাকা করিয়া বস্তায় বসছে, ব্যানকে ব্যান নিয়ে যেতেছে। আবার কবেন যে এই বেসন বুজন ওই মেম্বার বানাইছি, আমি কেন মেম্বার, ব্যান বইরা হে এলাকা ছেড়ে আর এক এলাকা নিয়ে সেল দেওয়ার কাম শেষ, পেঁয়াজের দানা দিছি, বেচার কাম শেষ। আমার প্রতিবেশী একজন, এরা ল্যাট্রিন নাই, কাঁচা পায়খানা করে, মুরগি টুরগি খুঁইছে মুইছে মনে করেন এরা বিচ্ছিন্ন, তার বাড়িতে টিউবওয়েলও নাই। আজ 2 বছর ধরে টিউবওয়েলের কথা আমি নিজে বললাম মেম্বারকে যে এইবার আমার প্রতিবেশী গরিব মানুষ, 2টা গরু বলে, 2টা বকরি বলে, এর পাকা পায়খানাও নাই, এর টিউবওয়েলও নাই, কিন্তু ওইটা তারপরে আমি করলাম যে আর স্বামীটা হাফ পাগল, তাহলে এটা কাট করে দেন, এখন তো কার্ড হয় নাই, 6000 টাকা দিচ্ছে সরকারি অনুদান আমাদের পাইতে হলে মেম্বারকে তোরা বিজি টিকিট পাইতে গেলে 17,000 টাকা তো তো গরিব মানুষের জন্য বাজেট। এই যে মুরাদপুরের যারা বসবাসকারী আছেন তাদের সাথে আমরা কথা বললাম, এখানে মূলত তাদের যে অভিযোগ, অভাব অনাটন, যাতায়াত ব্যবস্থা, তাদের পরিশেষে কথা বললেন তাদের সাথে কেউ আত্মীয়তাও করতে চায় না, কারণ মূলত এই যে চরের মধ্যে মানুষ আসতে পারে না, এই কারণে তারা আত্মীয়তাও করতে চায় না। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর তারা প্রতিকার চায়। তাদের একটা ছেলে মেয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না, কারণ তাদের ছেলে মেয়ে তো স্কুলে যাবে, স্কুলের টিচাররা নাকি তাদেরকে পড়াশোনাই করায় না, এবং স্কুলে নাকি টিচাররা আসেও না ওভাবে, অভিভাবক আছে তারাও বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে অতটা আগ্রহী না। তো সেক্ষেত্রে এই জায়গার মানুষের এই সংগ্রামগুলো আসলে খুবই নিষ্ঠুর, এবং এই সংগ্রামগুলো থেকে তারা আসলে কিছুটা হলেও সরকারের কাছে সুযোগ সুবিধা চান, এবং তাদের বড় দাবি এখানে একটা হসপিটাল। আপনাদের এখানে কি হসপিটাল আছে? এই চরের ভিতরে তাদের হসপিটাল নাই, তারা খুবই বিপদের মধ্যে আছেন। তারা বলেন যে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আমাদের বিপদের মধ্যে পড়তে হয়। এই চরের ভেতরে ঘুরতে ঘুরতে এবং মানুষের সাথে কথা বলতে বলতে এখন প্রায় বিকেল হয়ে গেছে, তাই এবার ফেরার পালা। আমরা কাদামাটির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে নৌকায় উঠছি। এই নৌকা চৌহালি ঘাটে নিয়ে যাবে, তারপরে আমরা সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। নৌকা ছেড়ে দেওয়ার পর যমুনার মাঝামাঝি অবস্থানে এসে ছোট্ট একটা চরে দেখা পেলাম, যার অপরূপ দৃশ্য আমার হৃদয় কেড়ে নিল। এটা হচ্ছে আসলে চরের মাঝে চর, অর্থাৎ দুপাশে চর, মাঝামাঝি পানি, তারপরে ছোট্ট একটা চর। এই চরের মাঝে চরে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ, এবং মানুষের এখানে মনে হয় 2-1 লোক বসবাস করেন, ছোট্ট একটা জায়গা। এখানে আসলে মূলত এই জায়গায় কি কি হয়? এখানে মানুষ খামার বাড়িতে আসে, মানে কি আবাদ বসত করলে গরু বাছুর যারা পালতে আসে তারা চরে আসে। ও আচ্ছা, এই জায়গাটা মূলত আসলে বসবাস করার জায়গা না, এখানে হলো আপনার যারা গরু বাছুর পালন করে তারা এখানে গরু বাছুর রেখে দেয়, রেখে দিয়ে পরবর্তীতে কাজ শেষ হলে পরে বাড়িতে চলে যায়। তখন এখানে রাত্রে থাকার মানে প্রয়োজন পড়ে অনেক সময়, তো তখন তারা রাত্রি যাপন করে, এখানে রাত্রি যাপনও করে। এখন যাব একটু সামনে, আর একটা ভাওয়ার বাড়ি আছে, ওই যে ওইদিকে ছিল, ওই যে একটা, ওই যে আরেকটা।
এই ছোট ছোট অনেকগুলো যে দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট কিছু কিছু ঘর, হ্যাঁ। এই ঘরে কিন্তু মানুষ হচ্ছে সাময়িক সময়ের জন্য থাকে, অর্থাৎ থাকে, গরু পালন করার জন্য তারা সাময়িক সময়ের জন্য এখানে থাকবে। আর আমরা একদম জঙ্গলের মধ্যে, একদম এটা হচ্ছে কাশের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে কি ভাই সাপটা আছে নাকি? হ্যাঁ, এখানে সাপ, সব ধরনের জিনিস আছে, সাপ আছে, শিয়াল আছে, আল্লাহ, সাপ তো কামড় দিতে ইঁদুর পারে। আছে। না না না, এখানে আমাদের সামনে নাও পড়তে পারে। হ্যাঁ, শিয়াল আছে এখানে, শুকনা জায়গা, এখানে শিয়াল থাকবেই। এই কাইসার মধ্যেই তো শিয়াল থাকে। আসেন ভাইয়া, কি হারাই গেল? হ্যাঁ, ভাইয়া তো হারাই গেল না। না না না, হারায় না। এই জায়গাটা আসলে দেখো, এই যে আমার ভ্রমণ সঙ্গী জিসান, এই জায়গাটা আসলে এতটা সুন্দর, চারপাশে জঙ্গল আর হচ্ছে মাঝামাঝি আমরা দাঁড়ায় আছি। তুমি একটু জিসান চারপাশের ভিউটা একটু দেখো, কি অবস্থা, এখানে এতটা সুন্দর পরিবেশ। আমার জীবনে আমি কখনো এত সুন্দর পরিবেশ দেখার সৌভাগ্য হয় নাই। চরের মাঝে আসলে চরের মানুষের জীবন সংগ্রামের হলেও এত সুন্দর তাদের পরিবেশ আছে, যেগুলো মানুষ দেখার হয়তোবা অনেকের সৌভাগ্য হয় নাই। আসসালামু আলাইকুম। তো আপনি কেমন আছেন? ভালোই আছেন। আপনি এই জায়গায় থাকেন, এটা কি রাত্রে যাপন করেন? তো আপনি আসলে এই জায়গায় যে রাত্রে থাকেন, আপনি কি কোনো মানে কোনো সমস্যার সম্মুখীন হয় না? আপনি এখানে কি করেন আসলে? করি না কিছু, আমি থাকি, এখানে জায়গা জমি আছে। ও, জায়গা জমি দেখাশোনা করেন। চলো আপনার বাড়ি যদি একটু আমাদেরকে দেখান। আমরা এখন যার সাথে যাচ্ছি তার নাম মুজিবুর রহমান ভাই, যিনি এই চরে একাই থাকেন। তার চারপাশে নেই কোনো মানুষ, নেই কোনো প্রতিবেশীর ডাকাডাকি, শুধু আকাশ, নদী আর নির্জন চরই তার সঙ্গী। কিভাবে তিনি দিন কাটান, কোথা থেকে আসে তার সাহস, আর কোথা থেকেই পান বা তিনি বেঁচে থাকার শক্তি? এ প্রশ্নগুলো মনের অজান্তেই মনে এসে ভিড় জমাচ্ছে। আপনি আপনি নিজে দরজা খোলেন। আমরা দেখতে পাচ্ছি এই যে কাকার ঘর। হ্যাঁ হ্যাঁ, ঘরের মধ্যে যাবো। এই লাইট কি পাবে? লাইট কি পাবে? তাহলে ফ্লাওয়ার জ্বালাই কিনে। আচ্ছা, এই যে ছোট্ট কাকার ঘরে উনি বসবাস করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ একটা ঘরে উনি বসবাস করেন। এই ছোট্ট ঘরে ওনার দেখা যাচ্ছে প্রয়োজনীয় সবকিছু আছে। আপনার বিদ্যুতের ব্যবস্থার জন্য এখানে তো সৌরবিদ্যুৎ লাগানো হয়েছে। উনি গ্যাসে রান্না করেন, এখানে ওনার যাবতীয় সব খাবার দাবার আছে। তো আপনার মানে পরিবার কোথায় থাকে? আমি তো বিয়ে শাদী করিনি। ও আচ্ছা, আপনি বিয়ে শাদী করেন নাই। আচ্ছা, যাই হোক, মানে হচ্ছে আপনি একাই জীবনকে এভাবেই গুছায় নিতে চান। আছে ভাই বাজার আছে, ঘর আছে। এখানে ওনার জন্য একটা ফ্যানও আছে। তবে সবচেয়ে অবাককর একটা বিষয় যে এই চরের মাঝখানে কোনো বসতি নাই, ওনার একাই একজন লোক থাকেন, মানে চারপাশে থই থই পানি, মাঝে উনি একাই বসবাস করেন। আপনার কি এমনিতে ভয় লাগে না? না, আপনার কি মানে হচ্ছে যে ব্যক্তিগতভাবে লোকালয়ের মানুষের প্রতি কোনো অভিমান আছে? না। যারা জ্ঞানী মানুষ তাদের মতে তারা বলেন যে লোকালয়ের মানুষের সাথে যদি কারো অভিমান হয়, তারা একাই নিজেই মানে একাকিত্বে বসবাস করতে পছন্দ করেন। তা আপনার কি আসলে কোনো লোকালয়ের মানুষের সাথে কোনো কখনো এরকম কোনো সমস্যা নেই। এরকম কোনো সমস্যা নাই? তো আপনি এই নিজেই স্বেচ্ছায় এ ধরনের একাকিত্ব বসবাস বেছে নিয়েছেন। আপনি কত বছর ধরে থাকেন এখানে? এখানে 3 বছর ধরে আছে। তো বিষয় হলো যে আমরা চঞ্চল চৌধুরীকে দেখেছিলাম যে উনি মনপুরা সিনেমার মধ্যে একা একা বসবাস করেন, হ্যাঁ, খুনের দায় ঘাড়ে নিয়ে।
আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আসলে এই একা চরের মধ্যে তো এভাবে এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর। তো আপনাকে আসলে মানে হচ্ছে সিরাজগঞ্জ যমুনা চরের চঞ্চল চৌধুরী আপনাকে আখ্যায়িত করা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। আমার আজকের ভ্রমণে একটি কথায় বারবার হৃদয়ে নাড়া দিচ্ছে, মহান আল্লাহ তাআলা কতই না সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন। সবুজ কাশবনে আবৃত চরের যেদিকেই চোখ যায় তা দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। ছোট এই চরের এক বাসিন্দার সঙ্গে দেখা করে আমরা নৌকায় ওঠার জন্য অগ্রসর হতে থাকলাম। এই সুন্দর পরিবেশে আমি আসলে খুবই পুলকিত হয়ে গেছি যে চারপাশে সুন্দর আপনার বাড়িঘর। যদিও এই বাড়িঘর যারা থাকে তারা খুবই সংগ্রাম করে বসবাস করে, কিন্তু এই জায়গায় তাদের জীবন আসলে আপনি যদি একবার আসেন আপনি উপভোগ করবেন। মানুষের জীবন সংগ্রামের সাথে হলেও যে এতটা সুন্দর হয় সেটা আপনি সিরাজগঞ্জের যমুনার চর মুরাদপুরে আসলে বুঝবেন। শুধুমাত্র যমুনার চর নয়, বাংলাদেশের যতগুলো চর আছে প্রত্যেকটা চরে একই অবস্থা, যে চর খুবই সুন্দর কিন্তু যাতায়াত ব্যবস্থা এবং চলাফেরা করা খুবই কষ্ট, যার কারণে মানুষ এখানে আসতে চায় না। যমুনার চর পেরিয়ে ফেরার পথে মনে হচ্ছিল এ শুধু নদীর বুকে ভাঙনকরণের গল্প নয়, এ যেন সংগ্রাম আর টিকে থাকার এক জীবন্ত ইতিহাস। প্রকৃতির সাথে প্রতিদিনের লড়াই, আর সেই প্রকৃতির কাছে থেকেই প্রাপ্তি। এ যেন বাংলার মাটি মানুষের চিরন্তন যাত্রা। আমরা ফিরছি, কিন্তু চর আর মানুষের গল্প রয়ে গেল আমাদের ভেতরে, আমাদের হৃদয়ে।